খোরশেদুল স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলেন। হাত পা ঠক ঠক করে কাঁপছে। তীব্রকে স্পষ্ট দেখেছেন তিনি, সাথে দেখেছেন বাকিটাও। সব যেন এখন চোখের সামনে কাচের ন্যায় স্বচ্ছ। পুষ্পিতাকে বিট্টু মস্তান তুলে নিয়ে গেছে, কথাখানা ভেবে রুদ্ধ হয়ে এলো শ্বাসনালী। দ্রুত পায়ে এগোলেন সবাইকে জানাতে। এক পা বাড়িয়ে থেমে গেলেন আবার। তুখোর বিরোধিতায় অন্তঃপট ভরে এলো। এক পল চাইলেন সাজানো তক্তকে বাড়িটার দিকে। আস্ত মিথিলার বিয়ে। এখন যদি সবাই জেনে যায় বাড়ির আরেক মেয়েকে মাস্তানরা তুলে নিয়ে গেছে, তবে বিয়েটা তো ভেঙে যাবে। নষ্ট হয়ে যাবে তার মেয়ের জীবন। না না, বাবা হয়ে তো তা তো হতে দেওয়া যায় না। খোরশেদুল মাথা নড়ালেন দুপাশে, চোখ মুখ পাথরে করে ভাবলেন পুষ্পিতা গোল্লাই যাক। সে তো প্রথম থেকেই চাইছিলেন মেয়েটা বিদেয় হোক তার ঘর থেকে। আজ কোনো একভাবে তো হচ্ছে। ওর জন্য তাহলে নিজের মেয়ের গোছানো জীবন বরবাদ করবেন কোন দুঃখে? খসরুল স্বার্থপরতার ভিড়ে বিবেক ঢাকা পড়ল অনিমেষ। বিচলিত চেহারা আবৃত হলো মেকি সাবিলীল হাব ভাবে। মিথিলার কক্ষ শূন্য আপাতত। সবাই বেরিয়ে গেছে বর দেখতে। নিচে খাওয়া দাওয়ার তোড়জোড়। তিনতলায়ও আসছে হইচই আর চেঁচামেচির আওয়াজ। শুধু নুহা নির্বিকার বসে। তার এসবে মাথা ব্যথা নেই। মিথিলার বর কালো না মোটা সেসব নিয়েও তরুণী মেয়েটা উদ্বেগহীন। ওর সাথে কোনরূপ কথাবার্তা ছাড়াই ফোন হাতে বসে সে মাঝে মধ্যে তাকাচ্ছে দরজায়। পুষ্পিতা বলেছিল হাতের সব কাজ সেরে এসে আসবে। কখন যে একবারে ফ্রি হবে মেয়েটা! কতদিন মন প্রাণ খুলে গল্প বসেনি দুজন। ও একবার আর চোখে মিথিলাকে দেখলো। জিরিয়ে নেই সে, ক্রমাগত পায়চারি করছে, ছুটছে যেন। অশান্ত অস্থির চিত্র। বিচলিত চাউনি বারংবার নিরীক্ষণ করছে দৌড়ের দিকে। পুষ্পিতাকে পাঠিয়েছে ঘন্টা খানেক, অথচ ফেরেনি। প্রথম দিকে উদ্বিগ ছিল আংটি নিয়ে, কখন হাতে পাবে জল জলে পাথরখানা দেখবে দু চোখ ভরে। কিন্তু এতটা সময় পার হতেই তার চিন্তা প্রগাঢ় হয়। সে অধৈর্য হাতে ফের ফোন দিল নাহিদকে। এর মধ্যে শখানিক কল দেওয়া হয়েছে, বন্ধ। এবারেও একই রকম বন্ধ শুনে মিথিলার ঘাম ছুটল কপালে। নাহিদ কি ওর জায়গায় পুষ্পিতাকে দেখে রেগে গিয়েছে? উল্টাপাল্টা কিছু করলো না তো? না না, আর যাই হোক ভেড়াটার অত সাহস নেই। তাহলে পুষ্পিতা ফিরছে না কেন? ও তো অবাধ্য হওয়ার মেয়ে না। মিথিলার মস্তিষ্কে হঠাৎ এক অন্য ভাবনা দপদপিয়ে ওঠে। হাতা থেকে থেমে দাঁড়ালো তৎক্ষণাৎ। পুষ্পিতা, সুরূপা। নাহিদ উঠতে দেখে বেঁকে বসেনি তো আবার? নিজে বদল হোক, পেছনে বিট্টুর মতো দাপুটে গুন্ডা বন্ধু, তার উপর পুরুষ মানুষ। বোকা পুষ্পিতা কোনো বিপদে পড়লো না? না হয়। মিথিলার বুক কাঁপে উৎকণ্ঠায়। ছোটবেলা থেকে পুষ্পিতাকে তার সহ্য হয় না, রাগ লাগে দেখলে। আত্মীয় স্বজনের নিকট ওর রূপের গুণের বিশেষণ শুনতে শুনতে বিতিষ্ঠ অতিষ্ঠ হয়ে পড়েছিল একরকম। অন্তঃপটে রোপিত ছিল হিংসের বিরাট বৃক্ষ। পুষ্পিতাকে বোন তো দূর, প্রতিদ্বন্দ্বী ভাবতেও ভেতরটা ফুসত ক্রোধে। কিন্তু তাই বলে অনাথ মেয়েটা বিপাকে পড়ুক অবশ্যই তা চায় না। মিথিলা নাহিদকে আবারও কল দিল। বিফল হয়ে চসূচক শব্দ করলো রাগে। বসে পড়ল সে বিছানায়। এর মধ্যে সালমা বেগম ঘরে ঢুকলেন। ওনাকে দেখে উঠে দাঁড়ালো মিথিলা। উদ্গ্রীব হয়ে শুধালো, আমু, পুষ্পিতাকে দেখেছো? ওকে নিচে? সালমা বেগম হাঁটুকু গিলে ফেললেন, সাথে গিলে নিলেন কণ্ঠে আসা প্রশ্ন। একটু থেমে পাল্টা শুধালেন, পুষ্পিতা এখানে নেই? ওকে তো অনেকক্ষণ যাবৎ দেখছি না আমি। ভাবলাম নুহার কাছে হয়তো, তাই খুঁজতে এসেছে। মিথিলা ঢোক গেলে, এর মানে ও যা ভাবছে তা সত্যি নয় তো? পুষ্পিতা নিচে নেই, বাসায় নেই। এত রাতে যাবে কোথায়? নিশ্চয়ই নাহিদ কুত্তাটা কিছু করেছে। নুহা কথাটা শুনতেই উঠে এলো। খুঁজে পাচ্ছে না মানে কি আন্টি? এই মিথিলা আপু, তুমি না ওকে তখন কোথায় পাঠালে দেখলাম? সালমা ভুরু কুঁচকে চাইলেন। মিথিলা ধীর গলায় সময় নিয়ে বলল, হ্যাঁ, আমি তো চার্জার আনতে পাঠিয়েছিলাম ওই ঘরে। কিন্তু এতক্ষণে তো আসার কথা, তাই না? সালমা বেগম এবার উদ্বিগ্ন হয়ে বললেন, মেয়েটা তাহলে গেল কোথায়? ও তো আশেপাশের কিছু চেনেও না যে একা যাবে। আর চিনলেও বা আমাকে ছাড়া কোথাও সে নর যে নড়ে না। মিথিলা জেব কেটে ঠোঁট ভিজালো। তার সব রাগ বর্তালো অবলা নাহিদের উপর। নির্ঘাত ওই কিছু করেছে পুষ্পিতাকে। সারাক্ষণ ওকে ভালোবাসি ভালোবাসি বলে ফেনা তুলে ফেলে, অথচ চোখের সামনে পরমা সুন্দরী দেখে লালা বেরিয়ে গেছে জিভের। সে ক্ষুব্ধতায় অকথ্য দুটো গালি দিল ওকে। খসরুল হাজির হলেন তখন। সালমাকে বললেন, তুমি এখানে কি করছো?
বিআইন সাহেবা খুঁজছেন তোমাকে। সালমা বেগম দুশ্চিন্তায় ফ্যাসফ্যাস করে বললেন, পুষ্পিতাকে কোথাও পাচ্ছি না গো, তুমি কি দেখেছো ওকে? খসরুল খানিক থমকালেন, মানসপটে ভাসলো একটি ছেলের পুষ্পিতার মুখ চেপে ধরা আর তীব্রে সেই গাড়ি ছোটানোর দৃশ্য। পরপর চোখ মুখ স্বাভাবিক করলেন নির্নিমেষ, কঠোর স্বরে বললেন, আমি কি করে দেবো? কাজ পেলে ওকে পাহারা দিতে বসেছিলাম নাকি? আমি জানি না, আছে হয়তো প্যান্ডেলের কোথাও, কিন্তু আমি তো ওখানে দেখলাম ছিল নাও। আশ্চর্য, এমন ওভার রিয়াক্ট করছো কেন সালমা? পুষ্পিতা তো বাচ্চা মেয়ে নয় যে হারিয়ে যাবে। তুমি এখন এসব ফালতু জিনিস না ভেবে মেয়ের শ্বশুর বাড়ি অ্যাটেন্ড করো যাও। আর যদি এসবে কোনো ফাঁক রাখো, মেয়েটা ও বাড়ি গিয়ে সারা জীবন কথা শুনবে। তখন কিন্তু হাত কামড়ানো ছাড়া কিছু করার থাকবে না আমাদের। সালমা বললেন, কিন্তু পুষ্পিতা? খোরশেদুল বেজায় বিরক্ত হয়ে বললেন, আবার পুষ্পিতা? রাহাত তো রাস্তায় খেলছে বন্ধুদের সঙ্গে, আছে হয়তো ওর সাথে। সারা জীবন ওর কথা ভাবলে এবার নিজের মেয়ের বিদায়ের সময় অন্তত তার দিকটা ভাবো। চলো এখন, আহা এসো তো। রীতিমতো স্ত্রীর হাত টেনে টুনে নিয়ে চললেন খোরশেদুল। দরজার দিকে গিয়ে থামলেন, পেছন ফিরে সূক্ষ্ম চোখে মেয়ের ভাবক অভিব্যক্তি নিরীক্ষণ করে বললেন, তুমি তৈরি থেকো, একটু পরে কাজী আসবেন বিয়ে পড়াতে। মিথিলা ঘাড় হেলালো, কিঞ্চিখানেক অনুচিন্তন কমল না তবে। ওনারা বেরিয়ে গেলেন। ক্ষণিকের জন্য মিথিলা স্থির রইলেও নুহা শান্ত থাকতে পারল না, তার ভেতরটা উত্তেজনায় ছটফটায়। পুষ্পিতা নিচে না উপরে, আশেপাশে আছে না নেই, এসব ভেবেও সময় নষ্ট করলো না। ওকে খুঁজতে হবে। হন্য কদমে ঝটপট ঘর ছাড়লো। বৈশাখ শুরু হতে না হতেই শুরু তার স্বল্প অল্প দাপট। সারাদিন সারা সন্ধ্যা আবহাওয়া ভালো গেলেও 9টার পর থেকে বাতাসের বেগ বেড়েছে। গাছপালা একটার পর আরেকটা বাড়ি খাচ্ছে ক্রমে। ঝড় ছোটার সম্ভাবনা জোরালো। পুষ্পিতার পিঠ দেয়ালে, দু পা বন্দি দশায় সম্মুখে লম্বা করে ছড়ানো। মাথাটা কাত হয়ে হেলে পড়েছে একদিকে, হস্তযুগল শক্ত রশির প্যাচে। মুখমণ্ডল আবৃত তখনও। বড় অবহেলায় তাকে রেখে যাওয়া হয়েছে এখানে। এই ঘর যতটা শব্দহীন, পাশের ঘরে ততটাই প্রমোদী পরিবেশ। মেঝেতে পাটি বিছিয়ে তাস খেলনায় মেতেছে 5জন সসৈন্য যুবক। প্রত্যেকের আঙ্গুলে সিগারেট আর পাশে ঝকঝকে বিয়ারের বোতল। খেলার ফাঁকে ঠোঁট বসাচ্ছে ওঠে। জায়গাটা ঢাকার মূল শহর থেকে অনেক দূরে, বলতে গেলে একেবারে শেষ মাথায়। কোনো রকম উন্নত, তবে গ্রাম্য বেশ। তীব্রদের গাড়ি একটানে এসে ভিড়েছে সেথায়। বাড়িটা মুশফিকদের একতলা সম্পূর্ণ, বাকিটা ফাউন্ডেশনের করা। কাজ শুরু হবে আবার আগামী মাস হতে। 1 মাস পাহারাদার হিসেবে দারোয়ান লোকটি থাকেন। পরিকল্পনা চমৎকার রূপে বাস্তবায়নের আশায় তীব্রর কাছে এই জায়গাটি নির্বাচিত হয়েছে। মুশফিক আরবার আগে ভাগে এসে সব ঠিকঠাক করে রেখেছে। দারোয়ানকে ভালো মতন কিছু টাকা ধরিয়ে দিয়ে বিদায় দেওয়া হয়েছে 2 দিনের জন্য। আপাতত বাড়ি ফাঁকা নির্জন। ওরা ব্যতীত একটা কাকপক্ষীও নেই। যেহেতু বহুদিনের প্ল্যান, তাই তাড়াহুড়া বাঁধেনি কিছুতে। এবার শুধু নাহিদ আসার পালা। তীব্র একবার বাইরে চাইলেও হাওয়া চলাচলের হু হু শব্দটা স্পষ্ট শোনা যায়। পারপার্শ্বিক অবস্থা, গা ছমছমে ভুতুড়ে। নাহিদ আবার ঝড়ের কবলে পড়লে না হয়। তার চিন্তার মধ্যে মুশফিক হাই তুলল। তন্দায় ধুলছে সে, চোখের পাতা মেলে রাখা মুশকিল। সে বিদেয় নিল খেলা হতে। একটা বালিশ এনে বন্ধুর পাশে মেঝেতে কাত হয়ে শুয়ে পড়ল পরপর। সাফিন এবার সম্মুখে একটা তাস ছুঁড়ে মারলো, খুশি মনে আওড়ালো, বিট্টু এসেছি তো অনেকক্ষণ, এতক্ষণে নিশ্চয়ই ওই মেয়ে খোঁজাখুঁজি শুরু হয়ে গেছে বল। তীব্র ছোট করে বলল, হয়তো। মিরাজ মেয়েকে দুঃখ নিয়ে বলল, বেচারা নাহিদের শ্বশুর, মেয়ে গায়েব হয়েছে টেরও পেল না। ব্যাপারখানা অনেকটা মুরগির পেছন থেকে ডিম চুরি হয়ে যাওয়ার মতো হয়ে গেল। সাফিন সুর মেটালো, আমি তো অসহায় বরের কথা ভাবছি, সেজেগুজে বিয়ে করতে এসে দেখবে বউ নেই। ইস, কি বেজ্জতির ব্যাটার। সশব্দে হেসে উঠল সবাই। মুশফিকের কান সজাগ, সদ্য ঘুমালেও কথাটা শুনে হাসি চাপতে পারেনি। ফুরফুর করে আওয়াজ বেরিয়ে এলো বাইরে। একমাত্র আরমানের মুখ চোখ গম্ভীর। অমন গোমরা থেকেই বলল, কিন্তু আমার এসব ভালো লাগছে না, কোনো আনন্দই পেলাম না। তাকালো ওরা। মিরাজ শুধালো, কেন? কি কেন? আরে আমরা হলাম এলাকার পাপ প্রতাপী শিষ্য মাস্তান বিট্টুর গ্যাং। আমরা কিনা একটা মেয়েকে চুরি করে আনলাম। ইটস হার্টিং মাই ইগো বিট্টু। চাইলে মেয়েটাকে সবার সামনে দিয়ে তুলে আনা যেত। এলাকাবাসীর ভয়টা 4 গুণ হতো, সাথে আমাদের উৎসবটাও। সাফিন বলল, শালা গর্ধপ, 300-400 মানুষের মধ্য দিয়ে একটা মেয়েকে তুলে আনবে তুমি?
আবার তাও যে মেয়ে রাজি না এই বিয়েতে। তোর বুদ্ধিতে কাজ করলে এতক্ষণে জেলে থাকতাম। এমন মদ খেয়ে তাস খেলা বেরিয়ে যেত। মিরাজ বলল, তাছাড়া রাস্তায় মেয়েদের উত্ত্যক্ত করা আর সবার সামনে দিয়ে তুলে আনা এক না বন্ধু? এই দেশে কিছু না হোক ভিডিও একটা করলেই ভাইরাল হতে জানে। আরমান বলল, তবুও চোরের মতো মিয়ানায় কেমন কেমন লাগছে। সাফিন চেতে কিছু বলতে গেলে তীব্র থামলো। ওর দিকে ফিরে বলল, তুই হয়তো ঠিক, আমাদের সাথে ব্যাপারটা ঠিক যাচ্ছে না, কিন্তু তুই ভুলে যাচ্ছিস বিট্টু মস্তানের গুন্ডামির ক্যারিয়ারের মেয়ে ঘটিত কোনো রেকর্ড নেই। গ্যারান্টি হবেও না। না হলে যে খোলামেলা মাস্তানি করে রাস্তাঘাটে লোকজন পেটায় সে নিশ্চয়ই জেলে ঢোকার ভয় পায় না। আমি চাইলে 400 কেন 4000 লোকের মধ্য থেকেও মিথিলাকে উঠিয়ে আনতে পারতাম। আরমান সায় মেলালো এবার। কথাটা ঠিক। আমরা মেয়েদের সঙ্গে যতই ফাজলামো করি বিরক্ত করি না কেন, তুই নিজে এই ব্যাপারে অত্যন্ত কখনো কিছু করিস না। কারণটা আগেই বলেছি, নারী জাতি দুর্বল। একটা সবল পুরুষকে আঘাত করে যেই আনন্দ, দুটো বাজে কথা শুনিয়ে একজন শক্তিহীন নারীকে ভয় দেখানোয় সেই আনন্দ নেই। অন্তত এসবের রুচি আমার আসে না। তবে সব থেকে বড় কথা হলো, আমরা যদি প্রকাশ্যে মিথিলাকে আনতে যেতাম পুলিশ ঝামেলা হতো নিশ্চিত। আর তাতে সবার আগে ফাঁসতো নাহিদ। সাপোসা গরুটাকে শুধু শুধু বিপদে ফেলে কি লাভ হতো? প্রথমবার আমাদের বন্ধুদের কাছে কেঁদে কুটে একটা মেয়েকে চেয়েছে সে। বিয়ে করার এত শখ। পুলিশ নিয়ে গেলে বিয়ে তো দূর, সংসার হতো 14 শিকের ভিতরে। সবাই মাথা ঝোতালো। ঠিক আছে, ঠিক। তীব্র বিয়ারের চুমুক বসালো। গলবিল পার করিয়ে ফেলে ফের বলে, এইভাবে এনেছি কেউ টেরও পায়নি। আমাদের সন্দেহের বদলে সন্দেহ করবে মেয়েকে। ভাববে কোনো ছেলের সাথে পালিয়েছে। ওরা ওদিকে খুঁজবে, এদিকে নাহিদের সঙ্গে বিয়ে হবে। বাঙালি মেয়ে তো আপত্তি যতই থাকুক বিয়ে বাসর হলে সংসার করতে বাধ্য হবে। আর 1 বছর পর যদি 2 থেকে 3 জন হয়ে যায় ফের, তখন মেয়ের পরিবার চাইলেও কিছু করতে পারবে না। তীব্র ভুরু নাচালো। সে থামতেই হৈ হৈ করে উঠল ওরা। উজ্জ্বল চেহারায় সমস্বরে আওড়ালো, মার হাবা মার হাবা, কি বুদ্ধি। তীব্র স্বল্প হাসে। সিগারেটের ক্ষীণ আগুনে ঝলসে যাওয়া তামাটে ঠোঁটে উকি দেয় পচ্ছন্ন চতুরতা। দরজায় খটখট আওয়াজ হলো তখন। খেলা থামিয়ে সবাই সজাগ কান তাক করলো ওদিকে। আরমান শুধালো, কে? ভেসে এলো নাহিদের ফিসফিসে কণ্ঠ, আমি দরজা খোল। মিরাজ ভুরু নাচিয়ে বলল, এসেছে গরুটা, যাই খুলে দি। সে উঠতে গেলে তীব্র আটকালো, দাঁড়া, ওর সাথে কাজই আছে না, মাস্ক পর সবাই। মিনিটে সেই আগের রূপে ফিরল ওরা। নাকের ডকা অব্দি মাস্ক আর বড় ক্যাপ ঝোলালো মাথায়। মুশফিক উঠে বসলো। এ তো হুজুগের মধ্যে আজ আর ঘুম হওয়ার নয়। মিরাজ দরজা খুলতে হুড়মুড়িয়ে ঢুকলো নাহিদ। পরনে শেরওয়ানি একেবারে ফিটফাট হয়ে এসেছে। বাইরে বাতাসের সঙ্গে অল্প বৃষ্টির ভাঁজে ভিজেছে গা। তবে তীব্রর কড়া আদেশে তার চেহারাও ব্যক্ত। পেছনে সাদা পাঞ্জাবি পায়জামা টুপি পরিহিত মৌলভী সাহেব ঢুকলেন। প্রথমেই নজর বিঁধল মদের বোতল আর তাসের উপর। সবার দিকে চাইলে দেখলেন ওদের বেষ্টিত মুখমণ্ডল। বহু বছরের অভিজ্ঞ মাথায় ঝটকা লাগছো, ঝট খটকা জাগলো এবার। একে তো এত দূরের জায়গা, ফাঁকা শুনশান বাড়ি, তার উপর এতগুলো বলবান ছেলে একসাথে আসর মেলে বসেছে। মেয়ে কোথায়? কোনো ভাবে কি? তিনি সচেতন তীক্ষ্ণ চাউনি আশেপাশে বুলালো। প্রশ্ন ছুড়ল, পাত্রী কোথায়? আর এত রাতে বিয়ে পড়াবেন কেন? এখানে আবার জবরদস্তির বিয়ে নয় তো? সবাই কিছুটা অপ্রস্তুত চোখে চাইলেও তীব্রর দিকে। বেটা মৌলবি ধরে ফেললো কিভাবে? তবে তো ফাঁস করে দেবে বাইরে গিয়ে। তীব্র স্বাভাবিক বসা থেকে উঠে দাঁড়ালো। চোখের ইশারায় দেখেই ধারাম করে দরজা আটকালো মিরাজ। ভদ্রলোক সেদিকে এক পলক চেয়ে তীব্রর দিকে ফিরলেন। ওর হাতের চকচকে ছুরিটা দেখে শির দ্বারা সোজা হয়ে গেল অমনি। ত্রাসে আর্তনাদ করে উঠলেন, এ কি! তীব্র বাহুতে টান মেরে ওনাকে ফেললো কাঠের চেয়ারটায়। হকচকালেন তিনি। ঠিকঠাক হয়ে বসলেন। টুপিটা মেঝেতে পড়ে গেছে। মিরাজ ভদ্রের ন্যায় উঠিয়ে মাথায় পরিয়ে দিল আবার। তীব্র ধারালো ছুরিটা ওনার সামনে ঘুরিয়ে ঘুরিয়ে বলল, বিয়ে পড়াতে এসেছিস, চুপচাপ পড়াবি। এখানে কি হচ্ছে কেন হচ্ছে একটা প্রশ্ন করলেও তোর জিভ কেটে ঝুলিয়ে রাখবো। মৌলভী আতঙ্কে ঢোক গিললেন। জি। তীব্র ছুরির ভাঁজ করে সাফিনের দিকে ছুঁড়ে মারে। সে ক্যাচ নিয়ে পকেটে ঢোকায়। নাহিদ অধৈর্য। চারপাশে খোঁজে তার প্রিয়সীকে। জিজ্ঞেস করে, মিথিলা কোথায়? আরমানের জবাব, পাশের ঘরে। কিন্তু তোর হাতে কি? নাহিদ ব্যাগের দিকে তাকালো একবার। সলজ্জে জানালো, ওর জন্য কিছু কেনাকাটা করেছি।
আরেকজনের দেওয়া বেনারসি পরিয়ে আমি আমার বউকে বিয়ে করব নাকি? মিরাজ বিড়বিড় করে বলল, এ তো এহ শখ কত! মেয়ে তো পায়ে মোছে না। স্পষ্ট বিতৃষ্ট গলায় বলল, এই শালা শর্ত সামনে থেকে। নাহিদ নাক ফুলালো, তীব্রর দিকে চেয়ে নালিশ জানালো, দেখছিস বি? এতটুকুতে তীব্র চোখ রাঙায়। নাম উচ্চারণে পরিচ্ছন্ন নিষেধাজ্ঞা মনে পড়তেই হুঁশ ফিরল নাহিদের। থামলো সেখানে। সাফিন বলল, তোর ফুলটুসি পাশের ঘরে, যা গিয়ে হাত পা খোল। নাহিদ চোখ কপালে তুলল, মানে কি? তোরা কি আমার মিথিলাকে বেঁধে রেখেছিস নাকি? মিরাজ কটমট করে বলল, কথা বেশি বললে তোকেও বাঁধবো শালা, যা ভাগ এখন। নাহিদ দাঁত পিষল, ফুঁসল, তবে মনে মনে। মুখে রাগ করার হিম্মত তার নেই। চোটপাটে কদমে ঢুকে গেল ভেতরে। কাজী সাহেব হতচকিত হয়ে সবকিছু দেখছেন। তীব্র বটগাছের মতো দাঁড়িয়ে তার সামনে। গা থেকে সিগারেটের আর অ্যালকোহলের মিশ্র গন্ধ ছুটে ছুটে আসছে। ঠিকঠাক শ্বাস নেওয়া যাচ্ছে না। মাথা নাড়লেন তিনি। এখানে টাকার অঙ্ক বেশি বলে রাত বিরেতে ভাবেননি। লোভে পড়ে সুরসুর করে এসেছেন। কে জানতো এমন গুন্ডা আছে। এখন কি হবে? বিয়ে পড়ানোর পর সাক্ষী মোছার জন্য ওরা যদি মেরে ফেলে তাকে? খাটের উপর অজ্ঞান অবস্থায় ফেলে রাখা পুষ্পিতাকে দেখে নাহিদের বক্ষ বেদনা বাড়ল। ইস, কি অবস্থা তার মিথিলার! বন্ধুদের প্রতি কট মিটিয়ে বলল, জল্লাদগুলো আমার মিথুকে কিভাবে বেঁধে রেখেছে! বদমাইশ সব, একটুও মায়া দয়া নেই। ব্যাগগুলো নামিয়ে রেখে ততস্থ এগিয়ে এলো সে। প্রথমে ঝুঁকলো ওর পায়ের বাঁধন খুলতে। দড়িতে হাত ছোঁয়াতে যেতেই দৃষ্টি থামে, মনোযোগী হয়। কি ভেবে চোখ পিটপিট করলো নাহিদ। সূক্ষ্ম নিরীক্ষা মুহূর্তে পাল্টেলো বিস্ময়ে। শকিতে চাইলো পুষ্পিতার হাতের দিকে। মস্তকে উদ্ভট হলো মস্ত ভুলের আজ। শ্বাস থামলো তার। গলা ফাটিয়ে চিৎকার ছুড়ল, বিট্টু! এ ঘরে থাকা লোকগুলো চমকে উঠল। বাদ পড়ল না অসহায় রূপী কাজী সাহেব। এমনিতেই শঙ্কায় নেতিয়েছিলেন এতক্ষণ। নিনাদ শুনেই যেন লাফিয়ে উঠল দেহটা। ওরা মুখ দেখাদেখি করলো, তড়িৎ বেগে ছুট লাগালো পরপর। মুশফিক যেতে নিয়েও থামলো, ঘাড় বাঁকালো কাজের দিকে। লোকটা ঘাবড়ে শক্ত হয়ে গেলেন। মুশফিক এদিক ওদিক তাকায়। জানালায় টাঙানো রশিতে গামছা ঝুলতে দেখে দ্রুত নিয়ে আসে। কাজের হাত দুটো পেছনে নিয়ে পিঠের সঙ্গে বাঁধলো। দৃঢ় কণ্ঠে হুঁশিয়ারি দিল, আমরা না ফেরা অব্দি এক চুল নড়বি না। জবাবে তিনি চুপচাপ মাথা কাত করলেন। নাহিদ চিৎকারই দেয়নি, একেবারে উঠে লেপ্টে আছে দেয়ালে। দ্রুতগামী পাগুলো একসাথে এসে থামলো। বিচলিত চাহনি নিক্ষেপ হলো ওর দিকে। নাহিদের শ্বাস প্রশ্বাস উৎপীড়ন। অসামাল অস্বাভাবিক দৃষ্টির নিশানায় অবেচন পুষ্পিতা। তীব্র কপালে ভাঁজ ফেলে শুধালো, কি হয়েছে? নাহিদ গতিতে আঙ্গুল উঠালো পুষ্পিতার দিকে। থেমে থেমে বেগ পুহিয়ে জানালো, এটা মিথিলা নয়, এ অন্য মেয়ে। চোখ মুখ পাল্টে গেল ওদের। সব্যস্ত তাকালো পুষ্পিতার পানে। সাফিন চটে বলল, যা হোক একটা বললেই হলো। তুই তো মুখই দেখিসনি এখনো। না দেখেই বুঝে গেছে যে এটা মিথিলা নয়? ইয়ার্কি মারোস? শান্ত নাহিদ জ্বলে উঠল, মিথিলাকে চিনতে আমার মুখ দেখতে হবে না। এত দিনের সম্পর্ক, ওকে 10 মাইল দূর থেকে দেখলেও আমি বুঝতে পারি যেখানে, সেখানে এত কাছ থেকে বুঝবো না? তীব্রর মেজাজ খারাপ হচ্ছে। এটা মিথিলা না হলে কে? গরুটা মুখ না দেখেই হাম্বা হাম্বা করছে। সাপিনদের তো ভুল হওয়ার কথা না। ওরা তো ছবি দেখেই গিয়েছিল। কিন্তু নাহিদের গুরুতর ভাবভঙ্গি আর অস্থির আচরণ ফেলে দেওয়ার মতো নয়। বিষয়টা চিন্তার। সে যথাসম্ভব ঠান্ডা গলায় শুধালো, তুই শিওর এটা তোর গার্লফ্রেন্ড না? নাহিদ প্রত্যয় সুদৃঢ় ও উতলা হয়ে বলল, বিশ্বাস কর এটা মিথিলা না। এই মেয়েটা অনেক ফর্সা। আমার মিথিলা তো শ্যামলা। তাছাড়া মিথিলার হাত পায়ের নখ এমন নয়, এত হ্যাংলা পাতলাও নয় ও। তীব্র তপ্ত আর চোখে সাফিনের দিকে চাইলো। অমনি গুটিয়ে এলো সে। আমতা আমতা করে বলল, এমন করে দেখছিস কেন? আমি কি করেছি? নাহিদ তো বলেছিল মিথিলা বাড়ির পেছনে আসবে, আমি তো সেভাবেই আনলাম। এর মানে তুই মুখ দেখিসনি? সাফিন যেই মাথা নাড়ালো, তীব্র খড়খড়ের হাতের সাপটের চর পড়লো গালে। ফের মারতে গেলে সাফিন এক লাফে পেছনে লুকালো মুশফিকের। কাঁদো কাঁদো হয়ে বলল, আমার কি দোষ? ওখানে তখন অন্য মেয়ে আসবে, আমি কি করে বুঝবো? মিরাজটাও তো কিছু বলেনি। তীব্র মিরাজের দিকে চাইতে সে সাফাই দিতে মিনমিন করে বলল, কিন্তু আমি তখন। এদিকে আয়। জলদ গম্ভীর কণ্ঠস্বরে মিরাজের কথা ফুরালো। বলতে চাইলো, বিট্টু তোকে আসতে বলেছি। তীব্র চিল্লিয়ে উঠতে মিরাজ ঝড়ের বেগে এসে দাঁড়ালো সামনে। সে আদেশ করলো, ওদিকে ঘোর। হ্যাঁ, ঘুরতে বলেছি। মিরাজ আস্তে আস্তে ঘুরলো। সাহসা পেছনে
বরাবর দুর্দান্ত এক লাথি মারলো তীব্র। হুমড়ি খেয়ে পড়তে পড়তে খাটের কাঠ ধরে সামলালো ছেলেটা। আহত স্থান ডলতে ডলতে কিরমির করলো সাফিনের বাচ্চা। আমি বলেছিলাম মেয়ের গায়ে বেনারসি নেই, তুই শুনিসনি আমার কথা। তীব্র গর্জে উঠল, চুপ, আরেকটা কথা বলবি না কেউ। কতগুলো আকর্মা পুষছি দলে, একটা মেয়েকে তুলে আনতে গিয়ে এত বড় ব্লান্ডার করে ফেললি। ওর মাথা নামলো চুপচাপ। নাহিদ হাঁসফাঁস করে বলল, এখন কি হবে বিট্টু? এ অন্য মেয়ে হলে আমার মিথিলা কোথায়? আমার মিথিলার বিয়ে হয়ে যায়নি তো? এই বিট্টু, তুই তো কথা দিয়েছিলি আমায় এনে দিবি ওকে। এখন তাহলে আমার মিথিলাকে আমি পাবো না? গলা ধরে আসছে নাহিদের। প্রেমিকাকে হারানোর আশঙ্কায় হৃৎপিণ্ড কাঁপছে। তীব্র ক্যাপ নামালো, সোনালি চুলগুলো খামচালো জেদে। আবার পড়লো, দু কদম পায়চারি করলো ফুঁসতে ফুঁসতে। আরমান কাছে এসে বসলো, বলল, শান্ত হ, মেয়েটার জ্ঞান ফিরায়, তারপর ওর থেকে জেনে নেওয়া যাবে সব। মিথিলার আসার কথা যখন ও কেন এসেছিল সেটা ওর মুখেই শোনা যাবে। তীব্র কোদ থামে না, ক্ষোভে লাথি বসায় খাটের পায়ে। চুপসে দাঁড়িয়ে থাকে সাফিনার মিরাজ। সে খ্যাক খ্যাক করে ডাকে, এই মেয়ে ওঠ। মুশফিকের ঘুম হাওয়া, মশলাযুক্ত কাণ্ড কারখানা গোল গোল চোখে দেখছিল সে। তীব্র রাগে সব ভুলেছে। এভাবে ডাকলে কেউ উঠবে? তাও যার জ্ঞান নেই। সে ছুটে গিয়ে জগ আনলো, সাফিনের হাতে ধরিয়ে দিয়ে বলল, নে, আকাম করেছিস যখন, এবার তোল মেয়েটাকে। ও ঠোঁট উল্টায়, বিড়বিড় করে, যত দোষ সাফিন ঘোষ। এগিয়ে যায়, উষ্ণ নজরে চায় পুষ্পিতার দিকে। সমস্ত রাগ কোদ এইবার গিয়ে পড়লো ওর উপর। শব্দ সেই মেয়ের। ওখানে কেন এসেছিল মরতে? তিরিক্ষি মেজাজে জগের ঢাকনা খুলে পুরো পানিটাই ছুঁড়ে মারলো ওর মুখের উপর। শরীর ঈষৎ নড়ে উঠলো পুষ্পিতার। সঙ্গে তীব্র সঙ্গে সঙ্গে আরেকটা চর বসালো মাথায়। সাফিন আর্তনাদ করে বলল, আবার কি করলাম? সে ক্ষেপে বলল, কাপড়টা সরাবে কে? সরাচ্ছি সরাচ্ছি। সাফিন ঝুঁকে যায়, পুষ্পিতার মুখোশ টান বসায় অঙ্গ ভঙ্গুর হস্তে। প্রকোপে পাঁচ ক্লিপ সহ কয়েদি রেশ খসে ছড়িয়ে আসে পিঠে। কাছাকাছি কোথাও আত্মচিৎকারের বাজ পড়ল তখন। কেউ ভালো করে চাইতেও পারলো না। সঙ্গে সঙ্গে লোডশেডিং। সমস্ত এলাকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হলো নিমিষেই। সাফিন মহা বিরক্ত হয়ে বলল, সারার এখন ওই কারেন্ট যেতে হলো? পুষ্পিতার চেতনা ফিরেছে, ধীরে সুস্থে চোখ মেলল, ভারী মস্তক সোজা করলো। নড়তে গিয়ে বুঝলো হাত দুটো বাঁধা। অবশ পদযুগলে কঠোর কিছুর স্পর্শ। চোখের সামনে ঘুটঘুটে তিমির, তুষারের ন্যায় জমে গেল অমনি। মনে পড়ল পেছনের কথা। হঠাৎ কেউ এসে মুখে কিছু একটা চেপে ধরার চিত্র। পুষ্পিতার মেরুদণ্ড সোজা হয়ে আসে। অগাত্য আশঙ্কায় ধরফর করে বুক। পরপর অচেনা পুরুষালী স্বর প্রখর গতিতে কর্ণকুহরে হামলা চালায়। শিরায় শিরায় রক্ত সঞ্চালন থমকে যায় তার। মোম কোথায় পায় এখন? এই বেটা মোম আছে এখানে? মুশফিক উত্তর দিল, থাকার তো কথা, দেখছি তারা। ফ্লাশ জ্বালাবে যে, সাথে ফোনও আনেনি কেউ। লোকেশন ট্র্যাক না হওয়ার জন্য কাটায় কাটায় চূড়ান্ত সতর্কতা তাদের। পকেট থেকে অধৈর্য হাতে ম্যাচ বাক্স বের করলো তীব্র। দপ করে জ্বলে উঠল কাঠি। অল্প সময়ের ওই আলোতে ওর মুখটা ভাসলো আবছা স্পষ্ট। তবে কালো মাস্ক আর ক্যাপের ভিড়ে দেখলো শুধু সাদাটে দুই চোখ। আবৃত মুখমণ্ডল ছাপিয়ে পুষ্পিতার নজর সরাসরি পৌঁছালো তীব্রর বিলাতি নয়নে। আগুনের স্পর্শে কেমন ভৌতিক লাগলো তা। সহসা ভয়ে চেঁচিয়ে উঠল, সাপ সাপ। উপস্থিত সকলে ভরকে যায় হঠাৎ নিনাদে। মিরাজ সাপ শব্দটা শুনে লাফ দিয়ে আরমানের কোলে উঠে গেল। রীতিমতো দুই পা দিয়ে পেঁচিয়ে ধরল ওর কোমর। ছেলেটা নড়বড়ে খুঁটির ন্যায় দুলে ওঠে। হিমশীতে কণ্ঠে ধমকায়, শালা আলুর বস্তা নাম। না না, সাপ। সাপিনের মনে পড়ল তার পকেটে মিনি টর্চ আছে, সব সময় থাকে। এক পাশে লাইট আর অন্য পাশে আলো। সে চটপট বের করে জ্বালালো, ফেললো পুষ্পিতার মুখের উপর। আকস্মিক কড়া আলোর তোপে চোখ কুঁচকে ফেললো পুষ্পিতা, মুচড়ে উঠল শরীর। তীব্র চারপাশ দেখছিল নীরবে। সাপ খুঁজে না পেয়ে মাথা গরম হয় আবার। তেতে বলল, মিথ্যে বললি কেন? কোথায় সাপ? বলতে বলতে তপ্ত মেজাজ আর রুষ্ট চোখে চাইল সে। বিলাতি নজর সোজাসুজি আশায় পুষ্পিতার নির্মল অননে। মুহূর্তেই ঠোঁট দুটো থামলো তার। অসম্পূর্ণ রইল গুছানো ধমক। পুষ্পিতার মুখশ্রীতে উগ্র করে তীর্যক রেখা। চক্ষু গুহব্বর সেই উৎপাতে বেসামাল। ললাটের সূক্ষ্ম ঘামে লেপ্টে থাকা ক্ষুদ্র কেশ খিচে নেওয়া পল্লবে এক অন্যরকম অনুভূতি।
ছোট জানালার কপাট ডিঙিয়ে সনসন হাওয়া সবেগে আসে, হুড়মুড় করে স্পর্শ করে তীব্রর হাতের কাঠি। বুড়ো আঙ্গুল ছোঁয়ার পূর্বে দপ করে নিভে যায় কিরণ। উষ্ণ বায়ু আজ বড্ড শীতল, সেই শীতলতা এক লহমায় ভিজিয়ে দেয় মস্তান তীব্রর শক্তপোক্ত নিরেট হৃদয়। পুষ্পিতা ধাতস্থ হয়ে টেনে হিচড়ে আঁখি মেলল। ভেজা পদ্মের ন্যায় পল্লব কেঁপেও সরে গেল দুদিকে। তির করে নড়ল দোলন চাপার মতন উষ্টপুর। বৃহৎ সরল চক্ষু দুটোর দৃষ্টি বক্ষ স্পন্দন থমকে রাখলো তীব্রর। শুধু সে নয়, বাকিরাও ড্যাব ড্যাব করে চেয়ে। মেয়ে দেখলে নেচে ওঠা সাফিন ইহজগতে নেই, হা করে লাইট ধরে আছে এখনো। মিরাজ সাপের কথা ভুলে গেল, মুগ্ধের মতো তাকিয়ে থেকে সোজা হয়ে দাঁড়ালো। মুশফিক মোম জ্বালিয়ে এনেছে, সবাই স্তম্ভের মতো দাঁড়িয়ে থাকতে দেখে ভুরু কুঁচকাল। দৃষ্টি অনুসরণ করে পুষ্পিতাকে দেখলো, বুঝলো যা বোঝার। রূপসী মেয়ে দেখে সবকটা হুঁশ হারিয়েছে সে। অতিষ্ঠ বেগে মাথা নাড়ে, তীব্রর দিকে চায়। এইবার চোখ কোটর ফুঁড়ে বেরিয়ে এলো প্রায়। পল্লব ঝাপটালো মুশফিক। একটা মেয়ের দিকে তীব্র আবিলক্ষীর অমন অরণ চাউনি দেখে নিজেই বোকা বনে গেল। ওর ঘর থেকে মৌলভী সাহেব বিনয়ী স্বরে ডাকলেন। বিনীয় স্বরে ডাকলেন, ইয়ে শুনছেন বাবারা, আমাকে একটু আলো দিন না, ভয় লাগছে। সবাই নড়ে চড়ে উঠল। আরমান সাপিনের হাত থেকে টর্চ নিয়ে চলে গেল ওদিকে। এ ঘরে কেবল মোমের নির্ভেজাল জ্যোতি। কামরার চতুর্দিকে ঈষৎ বেগে লুটুপুটি খায় তা। এদিকে সম্মুখে মুখোশধারী এতগুলো ছেলে দেখে গলা শুকিয়ে গেল পুষ্পিতার। নিভু ভয়াত্ম নেত্রে একে একে সবার দিকে চাইল সে। তীব্র সময় এলো যখন ওই দীঘল হরিণী চোখের চাহনি বুকভেদ করে মধুর দহনে পুড়িয়ে দিল তাকে। শুধু নাহিদের এসবে ধ্যান নেই, মিথিলার স্থানে অন্য মেয়ে আসায় তার মাথায় চলছে দাও দাও অগ্নিশিখা। কর্কর স্বরে ধমক দিল, এই মেয়ে কিসের সাপ, ফাজলামো মা আমাদের সাথে। পুষ্পিতার দুর্বল দেহ ঝলকে উঠল। রুদ্রভাসী নাহিদের দিকে ভীতসস্ত চেয়ে চাইলো। কি দেখে সাপ ভেবেছিল নিজেই তো জানে না, শুধু মনে আছে সিরিয়ালে দেখা সাপের মতো দুটো পঙ্কিল চোখের মণি। পরক্ষণে নিজে লজ্জা পেল বোকামির। হুট করে জ্ঞান ফিরে আবার অন্ধকারে হঠাৎ ওভাবে দেখায় বাস্তব অবাস্তব গুলিয়ে ফেলেছিল। পুষ্পিতা মাথা নুইয়ে চুপটি করে রইল, তার ভেতরে থরথর করছে। ছেলেগুলো এখন ওকে নিয়ে কি করবে ভাবলেই গলবিলটা মরুভূমির মতো শুষ্ক হচ্ছে ক্রমে। সাফিনের ঠোঁটদ্বয় তীব্রর দিকে ধেয়ে গেল। ফিসফিস করে বলল, ভাই, এ এলাকায় এমন চোখ ধাঁধানো মেয়ে আর আমরা দেখলাম আজ, হাউ ইজ ইট পসিবল। তীব্র উত্তর দিল না, ফোঁস করে শ্বাস ফেলল। শান্ত নজর ফিরিয়ে নিল আরেক দিকে। ছোট দৃষ্টি গেথে রইল রংচটা ওই দেয়ালে। নাহিদ রুক্ষ মেজাজে চেঁচিয়ে উঠল, তোরা স্ট্যাচু বনে আছিস কেন, কিছু করবি না? এই মেয়ে কি করছিল ওখানে জিজ্ঞেস কর। আমার কিন্তু মাথা খারাপ হয়ে যাচ্ছে বলে দিলাম। মুশফিক বলল, আরে বেটা থাম, এখন জিজ্ঞেস করলেও বাকি। রাত কটা বাজে জানিস? তোর কি মনে হয় এখনো তোর গার্লফ্রেন্ডের বিয়ে থেমে আছে? এতক্ষণে দেখ গিয়ে শ্বশুর বাড়ি চলেও গেছে। নাহিদ থমকে যায়, হাঁসফাঁস করে মাথার চুল খামচে বসে পড়ল মুহূর্তে। বিধ্বস্ত ভঙ্গিতে আওড়ালো, আমার মিথিলা তাহলে আমার হলো না। পুষ্পিতা ভয়ডর ভুলে অবাক চোখে চাইল। মিথিলার নাম শুনে কোটরের আশপাশে ছড়িয়ে গেল বিস্ময়। মিরাজ পাশে বসলো, নরম গলায় সান্ত্বনা দিয়ে এলো, কাঁদিস না, যা হবার তা তো হবেই, ও তোর ভাগ্যে নেই। নাহিদ শুনল না, সে হাত হুতাশ করে কাঁদছে। তীব্র হাত পাতলে নীরবে মোম ধরিয়ে দিল মুশফিক। পুষ্পিতা টের পেল কেউ এগিয়ে আসছে। নাহিদ থেকে দৃষ্টি এনে তাকালো সে। তীব্রকে কাছে আসতে দেখে চকিতে পিঠ ঠেকে গেল দেয়ালে। বাধা পা সেটে আসতে চাইলো, শঙ্কায় ঠক ঠক করে ভূমিকম্পন নামলো হাঁটুতে। তীব্র ঝুঁকে আসে, পুষ্পিতা চমকে গুটিয়ে যায় আরো। কম্পিত বড় চোখ কোনো মতে তাকায় মাস্ক পরিহিত তার দিকে। চোখাচোখি হয় দুজনের। বাইরে কালবৈশাখীর দুঃসহ তাণ্ডব। সে এক প্রকাণ্ড ঝড়। অমন ঝড়ের মাঝে কেবলমাত্র মোমের ক্ষীণ দীপ্তিতে একজোড়া ভীতি অস্থির কালো মণির সঙ্গে মিশে গেল তীক্ষ্ণ খুরখার দুটো সাদা নজর। তীব্র চাহনি সেকেন্ডে ঘুরে আসে পুষ্পিতার সমগ্র ঘামাত্ম চেহারা হতে। কমলা আলোয় খুব কাছ থেকে মুখখানি দেখলো এবার। সীমান্তহীন আকাশে উড়ে বেড়ানো বলাকার ন্যায় ভুরু যুগলের নিচে সদ্য ফোটা শালুকরূপী আশ্চর্য সুন্দর দুটি চোখ, কম্পমান অধর ভাজে ঝর্ণার সম রিমঝিমে স্নিগ্ধতা।
তীব্র এত নিকটে আসায় পুষ্পিতার রুহু শুদ্ধ কাঁপছে। লোকটাকে এখনই ঝাঁপিয়ে পড়বে, কিংবা খুব নোংরা ভাবে স্পর্শ করবে ওকে। পুষ্পিতা আল্লাহকে ডাকছে, মনে মনে অবিশ্রান্ত দোয়া দরুদ পড়ছে। এদিকে সাফিন, ওরা একে অপরকে দেখছে। তীব্রর হাবভাব নিয়ে বিভ্রান্তিতে নিজেদের ভুরু উঁচাচ্ছে এক একজন। পুষ্পিতা চোখ নামিয়ে নেন, তখনই শুনতে পায় তীব্রের প্রশ্ন। ফের চাইলো সে। তীব্র মুখ উন্মুখ ও মোটা ভুরু নাচিয়ে স্থূল গলায় শুধালো, নাম কি? পুষ্পিতা ঢোক গেলে কুকড়ে আসে, পিপাসায় কাতর কণ্ঠনালী অবরুদ্ধ। কোনো রকমে উত্তর দেয়, পু পু। সাফিন অধৈর্য হারিয়ে বলল, পুপু। মন্থর বেগে মাথা নাড়ালো পুষ্পিতা। তাহলে কি? পুপু পুষ্পিতা। সাফিন কপাল গোছায়। কার পিতা? মিরাজ বাহুতে কিল মেরে বলল, পুষ্পিতা গর্ধব। ও আচ্ছা। এদিকে নাহিদ কাঁদছে, আহাজারিতে কপাল চাপড়াচ্ছে। মুশফিক খেই হারিয়ে বলল, নাম ধাম বাদ দিয়ে জিজ্ঞেস কর ওই সময় বাড়ির পেছনে মিথিলার জায়গায় কি করছিল ও? সাবিন শার্টের হাতা ভাঁজ করলো, ভাবসাব নিয়ে বলল, আমি জিজ্ঞেস করছি, ওয়েট। সেকেন্ডে ছুরি বের করে উঁচিয়ে ধরলো ওর সামনে, তর্জন দিল গম্ভীর গলায়, এই মেয়ে, তুমি সুন্দরী বলে ছেড়ে দেব ভেবো না। যা জিজ্ঞেস করবো ঠিকঠাক উত্তর দেবে, বুঝলে? না হলে কেটে পিস পিস করে ফেলবো। সঙ্গে ছুরিটা দিয়ে ক্রস দেখালো সাফিন। যে মেয়ে টেলিভিশনে রক্তারক্ত দেখলে ভয় পায়, সামনে থেকে প্রথমবার কোনো গুন্ডার হাতে ছুরি দেখলো সে। আবার কি বিভৎস হুমকি! অচিরে মুখ ফ্যাকাশে হয়ে গেল পুষ্পিতার। মোমের হলদে পোভায় চিকচিক করছে ধার। এখন এই ছুরি দিয়ে কি প্রহার চালাবে এরা? পুষ্পিতা আতঙ্কে স্তব্ধ বনে গেল। বক্ষ স্পন্দন চমকে থমকে লুটিয়ে পড়ল। এবার ভ্যাবাচাকা খেয়ে গেল সবাই। তবদা খেয়ে একে অন্যকে দেখলো। সাপিন হতভম্ব হয়ে বলল, কি হলো ব্যাপারটা? তীব্র সোজা হয়ে দাঁড়ালো, কটমটিয়ে বলল, ছুরি দেখাতে বলেছি তোকে? আমি ভাবলাম ভয় পাবে। মিরাজ বিরক্ত হয়ে বলল, পেয়েছে তো। এমন ভয় পেয়েছে যে একেবারে চিটপটাং হয়ে পড়লো। এখন নে আবার জ্ঞান ফেরা। সব দোষ ঘাড়ে পড়ায় চেহারা ছোট করলো সাফিন। পানি নিয়ে পুষ্পিতার মুখে ছেটাতে ছেটাতে বলল, জীবনে প্রথম কোনো মেয়ে দেখলাম ছুরি দেখে অজ্ঞান হয়ে যায়। এমন ভীতু মেয়ে আল্লাহ! এই মেয়ের নাম পুষ্পিতা কেন? ভীতুর ডিম রাখা উচিত ছিল। মোমের কিরণ নিভে আসছে অল্প সময়ের ব্যবধানে, তার ফুরিয়ে যাওয়ার আশঙ্কা। কক্ষ জুড়ে টিমটিমে আলোর ক্লান্তি। বাইরে শক্তিশালী বেগে ঠিকরে পড়া এক একটি প্রকাণ্ড বজ্রপাত। সানসেট ছোঁয়া বৃষ্টির ঝুপঝাপ কলতানে রিনঝিন শব্দ। সাথে নেত্র সম্মুখে চার পাঁচজন অগাত্য মুখোশধারী যুবকের লম্বা কদমের পায়চারি। পুষ্পিতার শীর্ণ হৃদয়ে ভয়ে জড়সড়। শুকনো দেহ সাদা দেওয়ালে লেপ্টে, দেয়াল ফুঁড়ে নিজেকে আড়াল করার, একটু বাঁচিয়ে নেওয়ার ব্যর্থ প্রচেষ্টা। তার চোরা অথচ সচেতন চাউনি বারংবার ঘুরে আসছে ওই অচেনা পুরুষগুলোর হতে। আগের থেকেও দ্বিগুণ আতঙ্কে কুপকাত পুষ্পিতা। সাফিনের কেটে পিস পিস করার হুমকিটায় তার গতর এখনো কাট। এতক্ষণে এইটুকু বুঝতে পেরেছে ছেলেগুলোর টার্গেট ছিল মিথিলা, যেখানে ভুলবশত তুলে আনা তাকে। কিন্তু এবার বুঝি ওকে বলি হতে হবে। পুষ্পিতার চোখ বুজে আরো একবার প্রার্থনা করলো, দরকার পড়লে আমায় মেরে ফেলুন আল্লাহ, শুধু সম্মানে যেন হাত না দেয়। সাফিন, তীব্র, মিরাজ, শফিক, মুশফিক ক্রমাগত নাকের ডগায় এলোমেলো হাঁটছে। একজনের ভাবভঙ্গি চিন্তিত, উৎকণ্ঠিত। দ্বিতীয় তলার এই ফ্ল্যাটে ঘর মোট চারটি। বসার ঘরে কাজী সাহেব বন্দি, বাকি শোবার ঘরে একটিতে নাহিদ, তার কান্নাকাটিতে বেহাল বহাল তখনও। মিথিলাকে পাওয়ার একটুখানি আশা এমন নিদারুণভাবে চুরমার হয়ে যাওয়ায় হাহাকারে কণ্ঠনালী মত্ত। পুষ্পিতার মায়া হয় সে কান্নায়, মুখ বিহব্বরে সংকীর্ণতা বাড়ে। আপুটা এমন না করলেই পারতো না? ওকে তো জোর করে বিয়ে দেওয়া হয়নি। খালুজান নিজে তার সামনে দাঁড়িয়ে প্রশ্ন করেছিল কাউকে পছন্দ কিনা। আপু নির্দ্বিধায় জানিয়েছিল না। তবে এই ছেলে এলো কোত্থেকে? এমন করুর কান্না হাহুতাশ তো মিথ্যে হতে পারে না। কাউকে হারানোর সুখে এমন আহাজারি তো কোনো ভুল মানুষের নয়। উনি নিশ্চয়ই মন থেকে ভালোবাসতেন। পুষ্পিতা উদ্বিগ্ন বক্ষে দীর্ঘশ্বাস টানলো, ফের চাইলো বাকিদের দিকে। মাত্রা অত্যাধিক ভয়ে একটু আগে জ্ঞান হারিয়েছিল ও। চেতনা ফিরলে হাত পায়ের বাঁধন খুঁজে পায়নি। তবে বাধা স্থান চিনচিন ব্যথা করছে যন্ত্রণায়। দাগ পড়েছে হয়তো, কি নির্মম ভাবে বেঁধেছে আল্লাহ মালুম। সাথে ওরাও চুপচাপ, সেই থেকে শুধু পায়চারি করছে।
কেউ কোনো প্রশ্ন তো করছেই না। এতেই শঙ্কা আকাশ ছুটছে পুষ্পিতার। এই নির্বাক থাকায় যেন দানবীয় ঝড়ের পূর্বাভাস। দলবদ্ধ পরিকল্পনা সাজিয়ে কি হামলা করবে ওর উপর? এতক্ষণে তো তার অক্ষত থাকার কথা নয়। কি চাইছে ওরা? পুষ্পিতার মানসপটে হঠাৎ নেকড়ে রূপে ধরা দিল পাঁচজন। এক সে রক্তে মাংসের মানুষ, আর চারপাশে ঘুরছে এই হৃদ্যপিষ্ট হিংস্র নেকড়ে দল। আইঠাই বেঁধে একসময় ঝাঁপিয়ে আসবে গায়ে, নিষ্ঠুরভাবে ছিঁড়ে খুঁড়ে খাবে। পুষ্পিতার গলা শুকিয়ে যায় ভেবেই, মাথা চক্কর কাটে দুর্বলতায়। একটু পানির জন্য গলবিলটা ছটফটায় খুব। বিধি বাম চেয়ে নেওয়ার সাহসটুকুও হয় না। এদিকে বিপাকে পড়েছে তীব্র। চিন্তায় তাই মস্তিষ্ক শিরা লাফাচ্ছে। ভীষণ বাজেভাবে ব্যথা উঠেছে কপালে। নাহিদকে দেওয়ার কথা না রাখতে পারার ব্যর্থতায় দগ্ধ ও অন্তঃকর। মানুষটি সে পাষাণ বলে আখ্যায়িত হলেও বন্ধু আর মায়ের জন্য শতভাগ খাঁটি। তীব্র রাগে ফুসফুস করলো, সাফিনার মিরাজকে দুমদাম চিবিয়ে খাওয়ার ইচ্ছে চলছে ভেতরে। ওদের একটু অসতর্কতায় কি ঝামেলায় না বাঁধলো। এমন বুঝলে সে নিজে যেত। কোনোদিনও নির্বোধ দুটোকে পাঠাতো না। এই ভেড়াগুলোকে নাকি এলাকার মানুষ ভয়ও পায় আবার। নাহিদের কাছে আরমান বসে, ওকে সামলানোর চেষ্টারত ছেলেটা। হাতে একটুখানি সময় মিললে ফের মেয়েটাকে আনতে যেতে পারতো, কিন্তু যতক্ষণে সত্যিটা জেনেছে ততক্ষণে সব শেষ। করার কিচ্ছু নেই। ওদিকে বসার ঘরে বন্দি পৌরোঢ কাজী, এদিকে এই মেয়ে কোনটাকে নিয়ে কি করবে ভাবলেই মাথা এলোমেলো হয়ে যাচ্ছে তার। তীব্র আর চোখে একবার পুষ্পিতার দিকে চাইলো। অগুছালো কালো চুলে তার পিঠ, গালের এক অংশ আড়ালে, হাঁটু, দুই হাঁটু বক্ষে চেপে কবুতর ছানার ন্যায় বসে। মেয়েটা যে কি সাংঘাতিক মাত্রার ভীতু ওর বুঝতে বাকি নেই। তাই আপাতত জিজ্ঞাসাবাদ বন্ধ। আর করেও বা যেখানে সকল পদক্ষেপ রুদ্ধ, সেখানে মেয়েটিকে ঘাটিয়ে কি লাভ? তীব্র দৃষ্টি ফেরায়, মেজাজ শান্ত করতে সিগারেট ধরালো। হুড়হুড় ভঙ্গিতে কামরায় ছড়িয়ে পড়ল কুণ্ডলী। খুব আস্তে নিচু স্বরে কেসে উঠল পুষ্পিতা। একে তৃষ্ণার্ত সে, দুয়ে ধোয়ার আক্রমণে গলা শুদ্ধ জ্বলে উঠল যেন। তীব্র এই কাশের কারণ বোঝেনি, বুঝলেও কিছু করতো কিনা সন্দেহ। নিরুৎসাহিত সে সিগারেট ঠোঁটে চেপে কাঠের চেয়ারে বসলো গিয়ে। বন্ধ জানালার একপাশে কপাট খুলতে বর্ষার ছাট এসে চোখ মুখে লাগে। কত সে মেঝেতে লুটায়। তীব্র মনোযোগী চোখে দেখলো প্রকৃতি। অন্ধকারে হাত খুঁজে পাওয়া মুশকিল। বৃষ্টির ধার কমেনি। সম্পূর্ণ ঘর নিস্তব্ধ। হাঁটা ব্যতীত কারোর টাটু শব্দ নেই। স্বামীন চেয়েও কিছু বলতে পারছে না। দুটো অকাজ কাজ করে অপরাধীর ন্যায় চুপ সে। কখন আবার বিট্টুটা ফুঁসে ওঠে ওর উপর। দলের মধ্যে তীব্র চর সেই বেশি খায়। এই তো তখনকার চরে এখনো গাল ঝিমঝিম করছে কেমন। ও ঘর থেকে আচমকা তার স্বরে ফোন বাজলো। কাজী সাহেবের বাটন ফোনের উৎকট মাথা ধরানো কিরিং কিরিং আওয়াজ। সেই শব্দে পুষ্পিতার শক্তিহীন শরীরটা ফের কাঁপে, নড়ে চড়ে ওঠে। ভয়াত্ম ভ্রান্ত নজর চারপাশে বোলায়। সবকিছু আগের মতো দেখে শান্তভাবে চোখ বুঝলো। চক্ষুপটে হানা দিল রাহাতের পাপহীন আর মমতাময়ী সালমা বেগমের অনন খানি। আচ্ছা, সবাই কি জেনে গিয়েছে সে বাড়িতে নেই? মনি নিশ্চয় খুঁজছে খুব। রাহাত কাঁদছে বোধ হয়। বাকিরা কি খুঁজেছে ওকে? আপুর বিয়েটা কি হয়েছে? ছেলেগুলো যদি এখন ওকে রেপ করে মেরে ফেলে, তাহলে তো আর কোনোদিনও ফেরা হবে না ওদের কাছে। সারা জীবনের জন্য তার পথ চলা এখানেই স্তব্ধ। পুষ্পিতা বেশি কিছু ভাবতে পারল না। বীভৎস কথাগুলো মনে করলে বক্ষ স্পন্দন থমকে যাচ্ছে। আজকের এই রাত এত ভয়ানক কেন? কেন এত জঘন্য? এই জঘন্যতম অনুভূতির কবলে পৃথিবীর কোনো মেয়ে না পড়ুক। কাজী সাহেবের পিঠে বাঁধা হাত নিষ্পিস করছে। ডানে বামে কাত হচ্ছেন, মোচড়াচ্ছেন ভীষণ। ফোনটা লাগাতার বাজছে তখনও। নিশ্চয়ই তাকে ফিরতে না দেখে বাড়ি থেকে কল করছে। তিনি শরীরটা বেশিক্ষণ নাড়ানাড়ি করলেন, কোনোভাবেই পকেট অব্দি পৌঁছাতে পারলেন না। শেষে উপায়হীন হয়ে নরম গলায় হাঁক ছুড়লেন, বলছি বাবারা, কেউ একটু এদিকে আসবেন? ডাক শুনে ওরা হাঁটা থামালো। মুশফিক কটমট করে বলল, এই বুড়ো তো আচ্ছা জ্বালাচ্ছে, দেখ তো ডাকছে কেন। মুশফিক গটগটিয়ে এলো ঘরে, খ্যাক করে বলল, কি হয়েছে কি? ভদ্রলোক মিনমিন করে বললেন, আমার ফোনটা বাজছে। তো কি নাচবে? তিনি অনুরোধ করলেন, না মানে একটু রিসিভ করে দিন না। মনে হয় আমার বউ ফোন করেছে। আসলে এরকম রাত করে কোথাও থাকিনি তো।
মুশফিক ফোঁস করে উঠল, শালা, একে নিজের বউ নেই, দুয়ে মাথা গরম, আর এই বুইড়া আছে তার রঙ্গ নিয়ে। একটু রিসিভ করে দিন না বাবা, না হলেও চিন্তা করবে। মুশফিক নাক ফুলিয়ে ফোন বের করলো পাঞ্জাবি হতে। কাজী সাহেব খুশি হতে পারলেন না। চোখের সামনে খট করে লাইন কাটলো সে, রীতিমতো বাটন টিপে ফোন বন্ধ করে দিল। কাজী হতভম্ব হয়ে বললেন, এ কি? মুশফিক যুদ্ধজয়ী সৈনিকের ন্যায় বলল, এবার আর কেউ ডিস্টার্ব করবে না। এদিকে আমরা চিন্তায় আছি, ওদিকে তোর বউও করুক চিন্তা। দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার, বুঝলি? কাজী সাহেব থতমত খেয়ে বললেন, মুশফিক আর জবাব দিল না, হেলে দুলে ও ঘরে গেল। ভদ্রলোক আহত ভঙ্গিতে বসে রইলেন, সাথে চেয়ে থাকলেন কোলের উপর থাকা ছোট্ট খাট্ট ফোনখানার পানে। শাফিন ক্ষণে ক্ষণে পুষ্পিতাকে দেখছে। ব্যাপারটা বুঝতে পেরে মেয়েটার সুকুঞ্চিত শরীর ভাঁজ হচ্ছে আরো। শাফিন ভুরু কুচকে অনেক কিছু ভাবলো, জিভে ঠোঁট ভিজিয়ে আলগোছে তীব্রর কাছে গিয়ে দাঁড়ালো। তারপর আস্তে করে ডাকলো, বিট্টু। তীব্র জবাব তো দূরে তাকালো না, সে মুখ কালো করে বলল, এখনো রাগ করে আছিস? কি বলবো বল? থমথমে জবাব। শাফিন আর একটু কাছে ঘেঁষে বলল, বলছিলাম যে যে ভুল করেছি সেটা তো আর শোধরানো যাবে না। আর এমনও নয় যে আমরা ওইসব ইচ্ছে করে করেছি। এখন যা হচ্ছে সেটার একটা অন্যরকম রূপ দিলে হতো না? না মানে কাজী যখন আনা হলো বিয়ে পড়াতে, তখন ওনাকে খালি হাতে পাঠানো কি ঠিক হবে? তীব্র ফিরে চাইলো এইবার, সরু নেত্রে শুধালো, মানে? তাকানোর ধরন দেখে উসখুসের মাত্রা বেড়ে এলো সাফিনের। আমতা আমতা করে বলল, না মানে ভেবে দেখলাম যে এ ঘরে মেয়ে আছে, ও ঘরে কাজে আছে, আমরা তো বিষয়টাকে কাজে লাগাতেই পারি। ইঙ্গিত বুঝলো তীব্র। নিস্পৃহ কণ্ঠে বলল, নাহিদ যেভাবে ওর গার্লফ্রেন্ডের নাম ধরে কাচ্ছে, তোর মনে হয় এখনো অন্য মেয়েকে বিয়ে করবে? সাফিন উদ্বেগ নিয়ে বলল, ওর কথা কে বলছে? তাহলে? সাফিন মাথার পিছনের দিকে চুলকাতে চুলকাতে সলজ্জে জানালো, মেয়েটাকে আমার অনেক পছন্দ হয়েছে। মাও তো কতদিন ধরে পাত্রী দেখার কথা বলছিলেন। ইয়ে মানে এখন যখন সব হাতের নাগালে, বিয়েটা তো আমি করতেই পারি। তীব্র আশ্চর্য চোখে চাইলো, তারপর দাঁত খিচে বলল, জ্বর মনে হয় একটাতে হয়নি, আরেকটা খাবি। সাপিনের মিটিমিটি লাজুক হাসিটা মুহূর্তেই মুছে যায়। তীব্র রুষ্ট চাহনি দেখে সতর্ক কদমে ছিটকে দূরে দাঁড়ায়। ওই খসখসে পাথুরে হাতের মার খাওয়ার ইচ্ছে ফের নেই। ঠোঁট ফুলিয়ে বলল, ভালো লাগে না, তুই সব সময় আমার সাথে এমন করিস। তীব্র চোখ পাকালো, ফোট এখান থেকে। সাফিন আর কথা বাড়ালো না, দুঃখপদ মন নিয়ে ফিরে গেল স্থানে। পুষ্পিতা একটু পরে ওদের দেখছিল, বুকের মধ্যে ঢিপ ঢিপে কম্পন। সেই লুকানো দৃষ্টি যখন বাঁক নিল তীব্রর দিকে, মেরুদণ্ড শটান হলো অমনি। মানুষটার আবে লক্ষ্মীপর এদিকে তার উপর নজরে নজর মিলতেই কিঞ্চিত থতমত খেল সে। সেকেন্ডে তড়িৎ বেগে চিবুক নামিয়ে আনলো গলায়। তীব্র সম্পূর্ণ সিগারেট শেষ করে উঠে দাঁড়ালো, শেষটুকু জানালা দিয়ে বাইরে ফেললো। তার দীর্ঘ দেহি কালো অবয়ব প্রদীপের আলোতে বিম্ব তুলল দেয়ালে। পুষ্পিতা আশঙ্কায় সিটিয়ে আসে, লোকটা ওইভাবে তাকিয়েছিল, এখন আবার ওর দিকেই আসছে না তো? তীব্র জুতার শব্দ শোনা যায়, তবে পুষ্পিতার নিকট নয়, বন্ধুদের কাছে গেল সে। চাহনি নামিয়ে শুধু লম্বা পদযুগল দেখলো পুষ্পিতা। স্বস্তির শ্বাস বেরিয়ে এলো বক্ষ চিরে। ওদিকে চল, কথা আছে। নাহিদের কামরায় ঢুকলো তীব্র, বাকিরা পেছন গেল। ফটাফট মাথা তুলল পুষ্পিতা। উৎসুক চোখে নিরীক্ষণ করে নিশ্চিত হলো ওদের প্রস্থান। ঘর ফাঁকা, কেউ নেই। পালানোর এটাই উপযুক্ত সময়। ঝটপট উঠতে যাবে, হঠাৎই আরমান এলো সেখানে। কথাবার্তা না বলে সেই চেয়ারে গিয়ে বসলো। পুষ্পিতা বুঝে গেল তাকে পাহারা দিতে আসা। পালানো আর হলো না, নিহত ভঙ্গিতে বসে রইল আবার। মেয়েটাকে ফেরত দিয়ে আসতে হবে, মিরাজ সচেতন গলায় বলল, যাব? কোনো ঝামেলা হলে? ঝামেলা যাতে না হয় সেভাবে যেতে হবে। আর হলেও বা চিন্তা নেই, আমি আছি। মুশফিক মাথা হেলিয়ে বলল, আমিও তাই ভাবছিলাম, শুধু শুধু একটা মেয়েকে আটকে রেখে তো লাভ নেই। সাফিন ছোট করে বলল, আমার প্রস্তাবটা রাখলে পারতি। তীব্র চোখ গরম করতে ব্যস্তভাবে বলল, ঠিক আছে ঠিক আছে, সকাল হলে আমি নিজে গিয়ে দিয়ে আসবো। তীব্র হাসলো, বিদ্রুপ করে বলল, তুই? বিড়ালের কাছে কেউ মাছ পাহারা দেয় শুনেছিস? মিরাজ মুশফিক ফিক করে হাসলো। সাফিন ঠোঁট উল্টায়, আমি অতটাও খারাপ নই। তীব্র ঘোষণা দিল, মেয়েটাকে আমি পৌঁছে দেব, আর সেটা সকালে নয়, এক্ষুনি। ওরা হতচেতন হয়ে চাইলো। মুশফিক বলল, এক্ষুনি? এখন কিভাবে? বাইরে ঝড় বৃষ্টি। থাক,
যেহেতু মস্ত বড় একটা ব্লান্ডার করেইছি, ওটাকে সারা রাত আমাদের সাথে রাখা ঠিক হবে না। দ্বিরুক্তি করলো না কেউ, সায় মিলিয়ে বলল, আচ্ছা, যা ভালো বুঝিস। নাহিদ কান্না থামালো সহসা, হুলুস থুলুস বাঁধিয়ে বলল, আমিও যাব মিথিলা। এতটুকুতেই মিরাজ ধমকে ওঠে, চুপ, তোর মিথিলার গুষ্টি কিলাই শালা, রাত বাজে একটা, মিথিলা বসে আছে এখনো? মুশফিক বলল, হ্যাঁ আছে তো, এক বাটি পায়েস নিয়ে আছে, ও গেলেই বলবে, নাও বাবু খাও, আহাম্মক কোথাকার। ভালোবাসলেই যখন একটা ভালো মেয়েকে বাসতি, পেয়েছিলি ওই মেয়ের ভেতরে কি লাভ, কি লোভী। শুনলাম তো সব, বিয়ের রাতেও বয়ফ্রেন্ডের থেকে আংটি নিতে নাচতে নাচতে আসতে চায়, যত্ত সব। নাহিদ ভেজা গলায় বলল, তোরা এখন আমাকে নিয়ে মজা নিচ্ছিস তাই না? নিবিই তো, কখনো কি কাউকে ভালোবেসেছিস নাকি? সব তো করিস নষ্টামি। মুশফিক তেতে ওঠে, নাহিদ মুখ সাম। অর্ধপথে তীব্র আটকে দেয়, আহ থামবি তোরা। মুশফিক থামলো, তবে চেহারায় নাহিদের প্রতি পরিষ্কার বিরক্তি। তীব্র বেরিয়ে আসে। আরমানের বাবা প্রবাসী, দুদিন হলো মা বড় বোনের শ্বশুর বাড়িতে বেড়াতে গিয়েছে। ওকে শুধালো, তোদের বাড়িতে আপাতত ফাঁকা? হ্যাঁ। তাহলে ওকে, নাহিদকে ইশারা করে, দুদিন তোর কাছে রাখ, এই অবস্থায় ওকে একা ছাড়া ঠিক হবে না। আরমান মাথা দোলালো, আচ্ছা। ততক্ষণে নাহিদ ব্যতীত বাকি তিনজন কামরায় এসে দাঁড়ালো। পুষ্পিতা গুটিসুটি মেরে থাকলেও কান সজাগ করে রেখেছে। তাকে নিয়ে কোনো পরিকল্পনা কিনা সেসবের নীরব গোয়েন্দাগিরি। অথচ বিফল সে। মুশফিক আর নাহিদ উচ্চবাচ্যর কলহ ব্যতীত কিছুই শোনেনি। তীব্র তাকালো ওর দিকে, কিছু বলতে গিয়ে থামলো। পহেলিকার ন্যায় অদ্ভুত দেখালো মুখশ্রী। তার বাক্য নিরসনের প্রবণতা দেখে বন্ধুরা উৎসুক চেয়ে থাকে, বিশেষ করে শাফিন। তার দৃষ্টি সন্দিহান, চেহারায় হিসেব কষার প্রবল প্রতাপ। তীব্রর প্রশস্ত বক্ষপট ক্ষুদ্র প্রশ্বাসে ওঠানামা করলো, পরপর স্বভাব সুলভ রুক্ষ গলায় বলল, তোকে বাড়ি পৌঁছে দেওয়া হবে, নেমে আয়। পুষ্পিতা চমকে মাথা তুলল, অত্যাধিক বিস্ময়ে বিমূঢ় হয়ে চেয়ে রইল মুখের দিকে। কৃষ্ণকায় নেত্রদয়ের বিস্মিত দৃষ্টি ভেতরটা কেমন অঙ্গারের ন্যায় জ্বালিয়ে দেয় তীব্রর। খুব দ্রুত চোখ সরায় সে। শুধু পুষ্পিতা নয়, আরো চারজোড়া চোখ নিস্পন্দিত হলো তৎক্ষণাৎ। শাফিন, মিরাজ, মুশফিক, আরমান হতবাক বিভ্রান্ত। অমন নজরগুলি তীব্র অস্বস্তি বাড়ায়। ঘাড় বাঁকায় সে, কপাল কুঁচকে বলে, এভাবে কি দেখছিস? নড়ে উঠল ওরা, চোখ মুখে বিহ্বল ছাপ ধরে রেখে একই সাথে একবার ডানে একবার বামে মাথা নাড়ালো। তীব্র দৃষ্টি সরাতে ফোঁস করে শ্বাস ফেললো সবাই। একে অপরকে দেখলো, সমস্বরে ব্যথিত আওড়ালো, এখনো তুই? তীব্রর এতটুকু আয়ুষ্কালীন ইতিহাসে তুমি শব্দটি বিরল। আপনির তো কোনো জায়গায় নেই, তাও আবার মেয়েদের বেলায়। একমাত্র বয়স্কা নারী ব্যতীত এই সম্মানীয় সম্বোধন তার জিভ থেকে খসে না। স্কুল, কলেজ, ভার্সিটি সব জায়গাতেই তীব্র অত্যাধিক দানপিটে আর বাউন্ডুলে ছিল। ক্লাসে যেত কম, কামাই করত খুব। আহামরি ছাত্র তো ছিলই না কখনো। মারামারি তার দৈনন্দিন রুটিন। নিয়ম মাফিক পড়াশোনা না করলেও নিয়ম করে ওইটুকু করত। সাথে চূড়ান্ত খচ্চরে স্বভাব। মেয়েরা ভয় তো, কথা তো দূর, পাশও মারাতো না। তীব্র যেদিন ক্লাসে ঢুকবে সেদিন হেড অফিসে মুখ দেখানো বাধ্যতামূলক যেন। সপ্তাহের অন্তত একটা দিন হলেও জামশেদ তালুকদারকে প্রতিষ্ঠান প্রাঙ্গণে হাজিরা দিতে হতো। ভদ্রলোক তখনও মন্ত্রিত্ব পাননি, তবে রাজনীতির বেশ দাপুটে নেতা ছিলেন। টাকার গরম, ক্ষমতার গরমে কৃতপক্ষ কথাবার্তায় বিষয়টা মিটমাট করত। কিন্তু তীব্রকে দামানো দুঃসাধ্য। ১৯ থেকে ২০ ঘটলেই তার হাতাহাতি শুরু। সে যেবার ফ্রেশার হয়ে ভার্সিটিতে পা রাখলো, র‍্যাগ দিতে আসা এক সিনিয়র ছেলের সঙ্গে ঝামেলা বাঁধে। তর্কের এক পর্যায়ে দিব্য খই হারিয়ে ঘুষি মারল নাকে। সকলে ভড়কে দিয়ে ছেলে মাঠে জ্ঞান হারালো তাতে। সেই থেকে তীব্রকে র‍্যাগ দেওয়ার নাম ভুলে গেল বাকিরা। শতানু তাকে লাইন মারা তো দূর, হেঁটে গেলেও মেয়েরা তাকায় না অবধি। ভার্সিটি জুড়ে নাম ছড়ালো মারকুটে বিট্টু। ধীরে ধীরে তার স্বভাবে মিরাজ ওদের সঙ্গে আলাপ হলো, বন্ধুত্ব বাড়লো। যদিও শাফিনের সঙ্গে সখ্যতা কলেজ থেকে। তাদের প্রত্যেকের পছন্দসই বরাদ্দকৃত ব্রেঞ্চ ছিল, যেখানে কারো বসার নিষেধ। ডিপার্টমেন্টের টপ ছেলেটাও জায়গা পেত না সেখানে। কেউ বসলেও তীব্ররা ক্লাসে ঢোকা মাত্রই ব্রেঞ্চ হুলুস থুলুস বাঁধিয়ে ফাঁকা করত। তীব্র মনে মনে হাসতো তখন, এই যে সবাই ওকে আতঙ্ক হিসেবে নেয়, এ যেন ভীষণ মজার। মেয়েদের মধ্যকার ভীতি, সে এটাও মজার। তীব্র পুরোদস্তুর শতপুস্ত চিত্রে উপভোগ করত
সেসব মেয়েদের সঙ্গে তার আলাপের ঘটনা দুষ্প্রাপ্য, একেবারে করে গুণের সঠিক সংখ্যা বলে দেওয়া যাবে। যতটুকু কথা বলে তাতে না ভদ্রতা, না থাকে না না থাকে সভ্যতা। তামাটের ঠোঁটের ডগায় সর্বদা তুইতকারীর হাজিরা। বন্ধুরা এতদিন অভ্যস্ত ছিল এসবে, কিন্তু পুষ্পিতার ব্যাপারটা নিয়ে ছোট মনে একটু আশা বেঁধেছিল আজ। তীব্র যেভাবে চেয়েছিল ওর দিকে, তারা ধরেই নিয়েছিল মেয়েটাকে বন্ধুর মনে ধরেছে। অথচ সেই একই রকম খড়খড়ে ব্যবহার দেখে হতাশ তারা। ভাবি পাওয়ার অলীক প্রত্যাশায় বেঁধে থাকা বুকটা ভেঙে খান খান হলো নিমিষে। শাফিন পল্লব ঝাপলাতো। তীব্রর চেয়ে থাকা আবার বিয়ের কথা শুনে চোটপাট করায় সে মোটামুটি নিশ্চিত হয়েছিল ওর মনে প্রেমের ঘন্টা বেজেছে। কিন্তু এটা কি হলো? আশ্চর্য, এ অতীব আশ্চর্য। এত সুন্দর মেয়ে দেখেও যার মন করলো না, তাকে এখন প্রিন্সেস ডায়না এনে দিতে হবে। মনক্ষুণ্ণ তারা দীর্ঘশ্বাস ফেলল। অমন তাল গাছের মতো দাঁড়িয়ে দেখেই তীব্র সজোরে ঝাড়ি মারলো, তোরা চোখের সামনে থেকে সরবি? যাচ্ছি যাচ্ছি বলেই ঝটপটে চটপটে কদমে ঘর ছাড়লো চারজন। নিরাশ বেশে বসে এসে বসলো কাজীর পাশে। তীব্র গম্ভীর নয় কঠোর, চুপচাপ নয় রুড। হয় না যারা ভালো কথা বললেও ধমকের ন্যায় শোনায়। বচন ভঙ্গি শ্রুতিকটু, নম্রতা ঠিক আয়ত্ত নেই। পুষ্পিতার অক্ষপটুতে অবিশ্বাস, ভরসা হচ্ছে না কান দুটোকে। সত্যি শুনছে তো? লোকটা ওকে বাড়ি দিয়ে আসার কথা বলল। এমনও হয় ভুলবশত তুলে আনলেও হাতে একটা জলজান্ত মেয়ে পেয়ে কে ছেড়ে দেয়? তার ফেলফেলে চাউনি তীব্রর মনে ধরল না। রুষ্ট হয়ে বলল, এই মেয়ে, নামতে বললাম তো। কথাটা উঁচু কণ্ঠে বলায় পুষ্পিতা নড়ে চড়ে ওঠে। প্রকাণ্ড বাজ বক্ষচূড়ায় ঠিকরে পড়লে যেমন ঝাঁকুনি দেয় প্রকৃতি, অনুরূপ কম্পিত হয় শরীর। তীব্র বলে হাঁটা ধরলো। পুষ্পিতার নরম চরণ টেন না পেয়ে ফিরে চাইলো আবার। সে ঠায় বসে, চোখে মুখে পরিচ্ছন্ন অস্বস্তি। তীব্র ছুটে গেল নিমেষে। এই মেয়ে এত অবাধ্য, কানে খাটো, একটা কথা কতবার বলতে হবে? নাকি ইচ্ছে নেই যাওয়ার? এতগুলো ছেলের মধ্যে রাত কাটাতে চাইলে আমার কিন্তু আপত্তি নেই। পুষ্পিতার নিচু মস্তক ঈষৎ উঁচু হয়, চেহারার অপ্রতিভের স্পষ্ট চিহ্ন। বেশ অনেকটা সময় নিয়ে মিহি কণ্ঠে বলল, আমার ওড়নাটা। বীতস্পর্ধায় কুঁচকে থাকা ভুরুদ্বয় মসৃণ হলো তীব্রর। পুষ্পিতার এতক্ষণ অমন ভাঁজ হয়ে বসার অর্থ বুঝলো, তবে বিশেষ প্রভাব পড়েনি মাথায় এইরকম শক্ত গলায় বলায়। সেটা কি আমার জানার কথা? আর ওড়না দিয়ে কি হবে? যেভাবে আছিস সেভাবে আয়। পুষ্পিতা অসহায় চোখে চাইল। আজ অব্দি ঘরের বাইরে ঘোমটা ব্যতীত পা না রাখা মেয়ে ওড়না ছাড়া কিভাবে যাবে? জ্ঞান হারানোর দশায় গায়ে ওড়না ছিল না ভাবলেই তো মূর্ছা যাচ্ছে কোণঠায়। সেখানে সজ্ঞানে না না, এসব অসম্ভব। সে রাগ না করে বসে রইল। একটা গুন্ডা কি আর এসব বুঝবে? তীব্র রাগ তুঙ্গে উঠল। চেতে একাকার করে কিছু বলতে গিয়ে কি ভেবে থামলো। আশেপাশে চাইলো। টানা হ্যাচড়া এই মেয়ের ওড়না কোথায় পড়েছে সে কিভাবে জানবে? ওদিকে হাতে সময় কম। কেউ বুঝে ওঠার আগে মেয়েটাকে রেখে আসতে পারলে বাঁচে। উপায়ন্তর না পেয়ে ফোঁস ফোঁস করে নিঃশ্বাস ফেললো। ক্ষিপ্ত ভঙ্গিতে গায়ের শার্ট খুলে পুষ্পিতার দিকে ছুঁড়ে মারলো। তারপর পুষ্পিতা ভরকে ওঠে। তীব্র তর্জনী আঙ্গুল আদেশ ছুড়ল, এটা পরে 2 মিনিটে আসা চাই। পুষ্পিতা হকচকিয়ে চেয়ে রইল তার গমন পথে। শার্টখানা ছোড়ার তোপে মেঝেতে পড়েছে। সেদিকে বিভ্রান্ত লোচনে দেখলো একবার। এখন একটা অচেনা পুরুষের কাপড় গায়ে জড়াতে হবে? সে নিজের দিকে পূর্ণবার চোখ বোলালো। সহায় হিন্দের সকল পরিস্থিতিতে এমন প্রতিকূল কেন হয়? চুলগুলো আরেকটু লম্বা হলেই তো দুপাশে ছড়িয়ে রাখা যেত। নিরুপায় হয়ে তীব্রর চেক শার্ট হাতে তুলল পুষ্পিতা। ভাগ্যে যে আর কত কি দেখবে। কাছে আনতেই তা থেকে সিগারেট আর ঘাম আর মদের গন্ধ ভক ভক করে নাকে লাগে। পেট ঢুকে নাড়িভুড়ি অবধি পাক খায়। দুরন্ত সেটাকে ছিটকে ফেলে দিল ও। তীব্রর গায়ে শুভ্র স্যান্ডো গেঞ্জি, মাংস ফর্সা মাংসল ফর্সা বাহু নগণ্য। বসার ঘরে এলে উপস্থিত প্রত্যেকে কপাল গোছালো। এই তো গায়ে জামা দেখে এলো, গেল কই? তীব্র এসে মেঝেতে রাখা নাহিদের ব্যাগ হাতালো। ভেবেছিল এক্সট্রা শার্ট থাকবে, কিন্তু কয়েকটা শাড়ি ছাড়া কিছুই নেই। তিরিক্ষি মেজাজে বিড়বিড় করলো, শালা নিজের জন্য কিছু আনেনি। চসূচক শব্দ করলো ক্ষোভে। আরমান জিজ্ঞেস করলো, তোর প্রশ্নের মধ্যে অতি ধীর পায়ে হাজির হলো পুষ্পিতা। পরনের জামার উপর তীব্র শার্ট,
একেবারে অন্য পন্থা না পেয়ে গায়ে জড়িয়েছে বোতাম পেছনের কলারের দিকটা সামনে দেওয়া। রোগা শোকা হওয়ায় স্বাস্থ্যবান তীব্রর জামা ঢুলছে বাতাসে। আরমান বাকিটুকু আর বলতে পারেনি, সহসা থেমে গেল। বাকিরা বিস্ময়ে দাঁড়িয়ে পড়লো বসা থেকে। তীব্র শার্ট কোনো মেয়ের শরীরে, এই পৃথিবী কাঁপানো অমূল্য বল পরিবর্তনের ঘটনাচক্রে তারা কিংকর্তব্য বিমূঢ়। মিরাজ চক্ষু ঝাপটে তীব্রর দিকে চায়, আবার পুষ্পিতাকে দেখে। হতচকিত সে টেনে টেনে বলল, বন্ধুগণ, আমি কি অন্ধ হইয়া গিয়াছি? যাহা দেখিতেছি আপনারাও কি তাহাই দেখিতে পাইতেছেন? একজন সচেতন থেকেই মাথা জাগায়, অথচ তীব্র নির্বিকার। তার মধ্যে এসব ভাবনা চিন্তা দেখা গেল না। নিরুত্তর বের হতে নিলেই মুশফিক বলল, এই বুড়োটাকে কি করব বললি না তো? কাজী সাহেব চুপটি করেছিলেন। কথাটা শুনে গত নড়াচড়া দিল, ভয়ে ভয়ে চাইলেন তীব্রর দিকে। এই যে পালের গোদা, সে কি আর বোঝেনি এখন এই ছেলে তাকে হত্যার আদেশ দিবে না তো? মিনমিনিয়ে অনুনয় করলেন, আমাকে ছেড়ে দিন, আমি তো কিছু করিনি। তীব্র একটু চুপ থেকে বলল, এটাকে সকালে সাথে করে পৌঁছে দিয়ে আসবি। বাড়ির ঠিকানা এলাকা ভালো করে চিনে রাখবি, বাই আনি চান যদি মুখ খুলে একেবারে ঘরে গিয়ে জবাই করে আসবো। বাড়ি দিয়ে আসার কথা শুনে পৌরোটার মুখ চকচকিয়ে ওঠে। ছাড়া পেয়ে যাবে এই ঢের, মুখ খুলবে কোন দুঃখে? কোনো রকম জানে বাঁচলেই হলো। পেছনে সংকীর্ণ শরীরে লক্ষ্মী মেয়ের মতো দাঁড়িয়েছিল পুষ্পিতা, দুশ্চিন্তায় নিমীলিত। জবাই শব্দটা শুনতে আটকে উঠল অচিরতায়। ঝুলে পড়ল চোয়াল। কোটর থেকে বাইরে আসতে চাওয়া মুখ চোখ দুটো বিকট করে চাইল তীব্রর চওড়া পিঠের দিকে। ত্রাসের সূক্ষ্ম ধারালো তীরটা গতিতে এসে ফুসফুস ছিদ্র করে চলে গেল। এমন ভয়াবহ লোকদের খপ্পরে পড়েছে ভাবতেই মাথা ঘুরছে। কোনো রকম রুদ্ধশ্বাসে দাঁড়িয়ে রইল সে। তীব্র দৃষ্টি ফেলল তার উপর। পুষ্পিতার অমন গোল গোল চোখ দেখে কর্কশ স্বরে বলল, কি ব্যাপার? দাঁড়িয়ে থাকতে বলেছি, সামনে হাট। পুষ্পিতা হোসে ফেরে ঝটপট আঁখি নামায়। হাঁটবে কি পায়ে জোরই যে নেই, সব ঠক ঠক করে সে ডরে। কোন রকম বিদশ কদমে সামনে চলল সে। তীব্র পেছনে আসছে, স্পষ্ট তার পদধ্বনি। অথচ পুষ্পিতা এগোতে পারছে না, খুব গ্রাসে অপসারিত মস্তক। মনে হচ্ছে এখনই একটা ছুরি এনে এই তীব্র পোষ বসাবে গলায়, নলি কেটে ওকে ঝুলিয়ে দেবে গাছে। তীব্র তার পিলপিল কদম মারাতে সময় লাগেনি, ওকে ফেলে এগিয়ে যায় সে। গাড়ি ঘুরিয়ে নিয়ে আসে সামনে, নীরবে উঠতে বুঝায়। পুষ্পিতা দোয়া পড়তে পড়তে চুপচাপ পেছনের দরজা খুলে বসলো। গাড়ি ছুটতে দেখে জানলা থেকে চোখগুলো ফেরাতে এলো ফেরত এলো। আরমান আশাহত কণ্ঠ আড়ালো, এ জন্মে কি বিট্টুর প্রেমটা হবে না গাইস? বাকিরা ভগ্ন হৃদয়ে মাথা নাড়ল। যার মানে জানি না, আমরা জানি না। শুনশান নিশি, রাস্তায় এক দুটো যানবাহন, হেডলাইটের আলো ছাড়া বাকি সব অন্ধকার। বাতাসের ঝাপটা প্রবল, ঝড় কমলে বৃষ্টি আছে। বাজ পড়ার মিহি আওয়াজ। জানালা দরজা বন্ধ। গাড়ি চালক এক ভয়ানক গুন্ডা। পুষ্পিতার জিহ যতটা পারছে সেটা যাচ্ছে দরজায়। যা কিছু ঘটলো আজ সব কেমন স্বপ্নের মতন লাগছে। বিশ্বাস অবিশ্বাসের মাঝে দোদুল্যমান যেন। সে কি সত্যিই বাড়ি ফিরছে? এই দুর্ভাগা মেয়েটির উপর সৃষ্টিকর্তা এত প্রসন্ন কবে হলেন? জীবন কোনোদিনও সালমার আঙ্গুল ছাড়া এক কদমও হাঁটেনি। স্কুল কলেজ সবখানে যাওয়ার সময় তিনিই রিকশায় তুলে দিতেন, আবার ছুটির সময় দাঁড়িয়ে থাকতেন গেটে। তখন নুহারা পাশাপাশি থাকতো, দুজন আনন্দচিত্রের সঙ্গী হতো যাত্রার। সেই মেয়ে প্রথমবার একটা অপরিচিত মাস্তানের সঙ্গে একা গাড়িতে বসে। ভাবলেও শরীরের সব লোমকূপ সচকিতে দাঁড়িয়ে যাচ্ছে শঙ্কায়। পর মুহূর্তে চোখ মুখের আতঙ্ক, একটু নির্ভরতার। লোকটা নিশ্চয়ই অতটা খারাপ নয়, খারাপ হলে ওকে ফেরত দিতে যেত না। গতকাল মিথিলার গায়ে হলুদের হুজুগে এক ফোঁটা ঘুমায়নি পুষ্পিতা। সারাদিন ছুটেছে কাজে। গাড়ির হেলদোলে এখন চোখ বুজে আসতে, তাই তন্দায় পুষ্পিতার মাথা হেলে পড়তে চাইল। আকস্মাৎ মেয়েলি মন ছলকে উঠল সন্দেহে। এত রাতে ঝড়ের মধ্যে ওকে বাড়িতেই পৌঁছে দেবে তো? এমন ভালো পুরুষ নিশ্চয় দুনিয়ায় আসেনি। কোনোভাবে ওকে বেঁচে দিতে নিয়ে যাচ্ছে কি? পুষ্পিতার সদ্য স্বস্তিটুকু শেষ। বরফ বাতাস পালিয়ে গেল, ঘুম একেবারে ততষ্ট বেঁচে কাঠ হয়ে বসে রইল এবার। এদিকে তীব্রর মেজাজ টনটন করছে ক্রোধে। এত রাতে একটা মেয়েকে নিয়ে রওনা,
বিরক্ত করলো। রাস্তায় ট্রাফিক পুলিশ ধরলে জামশেদ তালুকদারকে যে আগে ভাগে কিছু জানাবে ফোনটাও তো আনেনি সাথে। শেষে সব বানচাল না হলে হয়। গাড়ি চলছে অনেকক্ষণ, গতি বেশ জোরালো। হুসহুস করে এগোচ্ছে চাকা, তন্মধ্যে আজানের সুর ভেসে এলো। পুষ্পিতা নড়ে চড়ে বসলো, চাইলো বাইরে। এত দূর ওকে নিয়ে এসেছিল ছেলেগুলো, কোথায় আছে এখন? কতক্ষণ লাগবে আর? পুষ্পিতার অবিশ্বাস্ত জীব নিষ্পিস করছে খুব। জিজ্ঞেস করবে কি না, থাক। গুন্ডাটা যা বদমেজাজি, শেষে রেগে গেলে তক্ষুনি নীরব গাড়ির তীব্র উষ্ণকণ্ঠ শোনা যায়। ভুল করে এনেছিলাম বলে নিজে পৌঁছে দিচ্ছি। যদি এ নিয়ে কোনো ঝামেলা হয় বা পরিবারের লোকজন আইনি কোনো ইস্যু ক্রিয়েট করে, পরের বার কিন্তু আর ফেরত দিতে আসবো না। বোঝা গেল? উত্তরে জানতে ভিউ মিররে চাইলো সে। কি শীতল হুমকি! পুষ্পিতার বক্ষ ধুকপুক করে কাঁপছে। আয়নাতেই চোখাচোখি হলো। তাসিত নজর নামিয়ে মাথা কাত করলো সে। কচ্ছপের বেগে সূর্য উঠছে পূর্বে। সদ্য সদ্য মলিন প্রভাব লহরী সুবিধায় খোঁজার আশায়। রাস্তায় কাকপক্ষীও নেই, শুধু দোয়েলের কিচকিচ শব্দ। গাড়ির গেট সম্পূর্ণ বাড়ির গেট সম্পূর্ণ ফাঁকা। দারোয়ান নেই দেখে গাড়ি এখানে এনে থামালো তীব্র। পুষ্পিতার চোখ ঝলসে ওঠে চেনা নিবাস দেখে। এখনো প্যান্ডেল টাঙানো, লাইট বসানো। বাড়ি থেকে উত্তেজনায় টকবকায় তার সমস্ত কোষ। তীব্র না কাজ নামাতেই পারেনি, হন্তদন্ত ভঙ্গিতে বেরিয়ে পড়ল। কিছু বোঝার আগেই রকেট বেগে ছুটকে ঢুকে গেল ভেতরে। আচমকা ব্যাপারটায় তীব্র হতভম্ব হয়। চোখ নাক কুঁচকে বলে, আজব মেয়ে তো। এদিকে টানা কয়েক ঘন্টা এভাবে মাস্ক আর ক্যাপ পরে সে। চুল আর নাকের ছিদ্র বেশ অনেকক্ষণ যাবৎ সুরসুর করছিল। থুতনির আশপাশে ঘামে চটচটে। তীব্র একটানে ক্যাপ খুলে চুলে আঙ্গুল চালালো। গাড়ির হুইল ঘোরাতে ঘোরাতে মাস্ক খুলে ফেলে দিল বাইরে। বাড়ির দারোয়ান স্তব্ধ হয়ে চেয়ে রইলেন, হাতের তালুতে দাঁত মাজার গুঁড়ো। বিহৎ নেত্রে দেখলে গেলেন তীব্রর যাওয়াটুকু। গত রাতে সালমার চিৎকার কান্নাকাটিতে শুধু বিল্ডিং নয়, পুরো এলাকায় ছড়িয়ে গেছে পুষ্পিতা নিখোঁজ। এমনকি আজকেই থানায় জিডি করার কথা। সবার মতো তিনিও জানতেন পুষ্পিতাকে পাওয়া যাচ্ছে না। কিন্তু গাড়ির শব্দ, সে মেয়ের ছুটে যাওয়া, পরপর তীব্রকে সশরীরে দেখে নড়াচড়া বেমালুম ভুলে বসলেন। অমন দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘটনা একের পর এক সাজালেন লোকটি। দুয়ে দুয়ে চার মিলিয়ে মাথা ঝাঁকালেন, বিড়বিড় করে বললেন, মেয়ে তাহলে সারা রাত বিট্টু মাস্তানের সঙ্গে ছিল। চলবে।